আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আতিকুল ইসলাম, ইনস্ট্রাক্টর কম্পিউটার, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমার ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে দ্বিতীয় লেকচার। আজকে যে সকল টপিকসের উপরে আমি আলোচনা করব তা হলো অধ্যায় 1 এবং 2-এর ফাইল সিস্টেম এবং ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে পার্থক্য, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধা ও অসুবিধা, তারপরে কিছু সংজ্ঞা থাকবে, ডাটা অ্যাবস্ট্রাকশন, ইনস্ট্যান্স ও স্কিমা, স্কিমা এর প্রকারভেদ, ডাটাবেজ ল্যাঙ্গুয়েজের সংজ্ঞা এবং উদাহরণ, ডিডিএল, ডিএমএল ও ডাটা ডিকশনারি এর মৌলিক কাজ। এই লেকচার শেষে শিক্ষার্থীরা উপরোক্ত বিষয়গুলোর উপরে স্পষ্ট ধারণা লাভ করবে, আশা করি ইনশাল্লাহ। তো প্রথমেই গত ক্লাসের ব্যাপারে তোমাদের কিছু মন্তব্য রয়েছে, তার উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেকেই বলেছে যে ফিল্ড সম্বন্ধে ধারণাটা পরিষ্কার হয়নি, তাই আমি এখানে একটি টেবিল উপস্থাপন করলাম, যেখানে দেখা যাচ্ছে কি যে একটা টেবিল যার 4টি কলাম রয়েছে। এই 4টি কলামকেই মূলত ফিল্ড বলা হয়, 1 2 3 4। এবং আমরা জানি প্রতিটি ফিল্ডে একটি আইডি থাকে। এখানে স্টুডেন্ট আইডি, এটাকে বলা হয় কি ফিল্ড। এবং এই যে প্রথম রোটা, এই রোয়ের যে ভ্যালুগুলো রয়েছে এগুলাকে বলা হয় ফিল্ড নেম, আর পরবর্তী যে রোগুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটাই হলো ফিল্ড ভ্যালু। তো এই হলো ফিল্ড নিয়ে আলোচনা। আরেকটা জিনিস বলে নিই, এই টেবিল সম্বন্ধে এবং ফিল্ড সম্বন্ধে, রেকর্ড সম্বন্ধে আরও অনেক আলোচনা থাকবে বিস্তারিত, তাহলে পরবর্তীতে আমরা আরও বিস্তারিতভাবে এই সম্বন্ধে ধারণা লাভ করব। তারপরে গত ক্লাসের ব্যাপারে আরেকটি মন্তব্য ছিল যে গত ক্লাসটি পুরোপুরি ইংরেজিতে ছিল, এটা অনেকের বুঝতে অসুবিধা হয়েছিল, তাই আজকের ক্লাসটি আমি ইংরেজি এবং বাংলার মিশ্রণে সাজিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারবা সহজেই। তো আমি আগেও বলেছি যে আমার ক্লাসগুলো আমি সাজাই হলো তোমাদের বইয়ের প্রশ্নের আলোকে। আশা করি তোমাদের বইয়ে যে সকল প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর আজকের লেকচারে থাকবে। প্রথমে আসি ডাটা এর ভিউ। এখানে মূলত ডাটা অ্যাবস্ট্রাকশন কি সেটা সংজ্ঞাটা দেওয়া হয়েছে। এখানে কি বলা হয়েছে যে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের একটি প্রধান উদ্দেশ্য হলো ব্যবহারকারীর নিকট ডাটা সম্পর্কে একটি অ্যাবস্ট্রাক্ট ভিউ বা যাকে বলে সংক্ষিপ্ত চিত্র উপস্থাপন করা, এবং কিভাবে ডাটা সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করা হয় সেই সম্পর্কে বিস্তারিত ব্যাপারগুলো গোপন করা। এটিকেই ডাটা অ্যাবস্ট্রাকশন বলা হয়। অর্থাৎ এটাই যেটা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের প্রধান উদ্দেশ্য, সেটাই হলো ডাটা অ্যাবস্ট্রাকশন। অর্থাৎ একজন ব্যবহারকারী শুধু চায় যে একটা সিস্টেমকে কমফোর্টেবলি ব্যবহার করার জন্য, সেটা যদি সে পারে তাহলে তার এক্সপেকটেশন ফিল আপ হয়। তো যার কারণে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সবসময় চেষ্টা করে একজন ইউজারের পূর্ণ স্যাটিসফ্যাকশন করার জন্য, একজন ইউজারকে পূর্ণ স্যাটিসফাইড করার জন্য। তো এখানে একটা উদাহরণ দেওয়া হলো, যেমন একজন ছাত্র তার প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ঢুকে শুধু নিজের তথ্য দেখতে পায়, কিন্তু ওয়েবসাইটের আভ্যন্তরীণ কার্যকলাপ কিছুই তার জানার প্রয়োজন হয় না বা জানতে পারে না। জানতে পারে না, এটাই হলো বড় বিষয়, যে একজন ছাত্রকে তো আর সব কিছু জানতে দেওয়া উচিত না বা জানতে দেওয়া হয় না। এই যে একজন ছাত্র সব কিছু জানতে পারলো না বা একজন ছাত্রের তো সব কিছু জানার প্রয়োজন নেই, এটাই হলো ডাটা অ্যাবস্ট্রাকশন। ঠিক যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু অ্যাক্সেস করতে দেওয়া বা দেখতে দেওয়া, এটাই হলো ডাটা অ্যাবস্ট্রাকশন। তারপরে আসি ডাটা এর ভিউ। ভিউয়ের পরবর্তী যেটা বলা হয়েছে যে সিস্টেমের সাথে ব্যবহারকারীদের সম্পর্ক সহজ করার জন্য বিভিন্ন স্তরের অ্যাবস্ট্রাকশনের মাধ্যমে ব্যবহারকারীদের কাছ থেকে জটিলতা গোপন করা হয়। অর্থাৎ সিস্টেম, যেমন ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম একটা জটিল একটা সফটওয়্যার,
যেটা ব্যাপক আভ্যন্তরীণ ফাংশন রয়েছে, যেগুলো একজন সাধারণ ব্যবহারকারীর নিকট পুরো জিনিসটার জানার কোনো প্রয়োজনই নাই। তাদের কাছে প্রয়োজন ওই জিনিসটার সঠিক এবং সহজ ব্যবহার, সেটাই অ্যাবস্ট্রাকশনের মাধ্যমে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম করে থাকে। তো এটা 3 স্তরে করে থাকে, নিচে 3টি স্তরে বর্ণনা দেওয়া হলো। যেমন ফিজিক্যাল লেভেল, এটা অ্যাবস্ট্রাকশনের সর্বনিম্ন স্তর, যেখানে কিভাবে ডাটা প্রকৃতপক্ষে ডাটাবেজে জমা থাকে বা তা বর্ণনা করা হয়, এবং একজন ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর সিদ্ধান্ত নেয় যে কোন নির্দিষ্ট ডিস্ক ড্রাইভে কোন ডাটা রাখা উচিত, কিভাবে ডাটা বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে থাকবে, কোথায় ডাটা সংরক্ষণ করতে হবে, ডাটাকে সেন্ট্রালাইজ বা ডিস্ট্রিবিউট করতে হবে কিনা ইত্যাদি কাজগুলো একজন অ্যাডমিনিস্ট্রেটর করে থাকে। অর্থাৎ ফিজিক্যাল লেভেলে কিভাবে ডাটা জমা থাকে, কোন কোন জায়গায় কোন অবস্থানে, সেইগুলার বর্ণনা থাকে, এবং এখানে একজন অ্যাডমিনিস্ট্রেটর সিদ্ধান্ত নিবে যে সে কোন জায়গায় কোন লোকেশনে কিভাবে ডাটাকে রাখবে, কিভাবে সেটাকে অ্যাক্সেস করা হবে। তারপরে আসি লজিক্যাল লেভেল। এটা হলো অ্যাবস্ট্রাকশনের পরবর্তী উচ্চ স্তর, যেখানে প্রোগ্রামার এবং ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর উভয়েই কাজ করে থাকে। বিশেষ করে প্রোগ্রামার ডাটাবেজকে কী ধরনের ডাটাবেজে কী ধরনের ডাটা সংরক্ষণ করা হবে এবং সেই ডাটাগুলির মধ্যে কী সম্পর্ক বিদ্যমান থাকবে তা বর্ণনা করে থাকে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, যেখানে মূলত একটা টেবিলের কিছু সিনট্যাক্স বা অ্যালগোরিদম এখানে দেওয়া হয়েছে। এখানে টাইপ বলা হয়েছে ইনস্ট্রাক্টর, অর্থাৎ টেবিলটির নাম ইনস্ট্রাক্টর ইকুয়াল টু রেকর্ড, রেকর্ড মানে টেবিল, এবং আইডি হলো ক্যারেক্টার টাইপ, নেম হলো নেমও ক্যারেক্টার টাইপ, ডিপার্টমেন্ট নেম এটাও ক্যারেক্টার টাইপ, স্যালারি নিউমেরিক টাইপ। ক্যারেক্টার টাইপ এটার হলো 5, লেন্থ হলো 5, এটার লেন্থ হলো 20, এটার লেন্থ হলো 20। তারপরে নিউমেরিক, এটার লেন্থ হলো 8 এবং দশমিকের পরে 2। এইভাবে একজন প্রোগ্রামার ডাটাবেজ ডিফাইন করে এবং টেবিলগুলা ডিফাইন করে, এবং টেবিলগুলোর মধ্যে কি সম্পর্ক সেইগুলা একজন প্রোগ্রামার এই লজিক্যাল লেভেলে সেট করে থাকে। তারপরে ভিউ লেভেল, এটি হলো ডাটা অ্যাবস্ট্রাকশনের সর্বোচ্চ লেভেল। এই লেভেলে কিভাবে ব্যবহারকারীদের নিকট ডাটা প্রদর্শন করা উচিত তা বর্ণনা করা হয়, অর্থাৎ ব্যবহারকারীরা কিভাবে ডাটাগুলাকে দেখতে পাবে, তার যতটুকু দেখার প্রয়োজন ততটুকুকে তাদের সামনে উপস্থাপন করাই হলো এই লেভেলের কাজ। সিস্টেমের সাথে ব্যবহারকারীর যোগাযোগ সহজ করাই হলো ভিউ লেভেল অ্যাবস্ট্রাকশনের কাজ। এটা হলো মূলত একজন সাধারণ ব্যবহারকারী, যিনি হয়তো প্রোগ্রামিং জানে না, যিনি অ্যাডমিনিস্ট্রেটরের কাজও জানে না, যিনি জানে শুধু ব্যবহার করতে, তার কাছে যেন ব্যবহারটা অনেক সহজ হয় সেটাই চেষ্টা করা হয়। সিস্টেম একই ডাটাবেজের জন্য একাধিক ভিউ মানে ইউআই ইউজার ইন্টারফেস সরবরাহ করতে পারে। অর্থাৎ দেখা গেল যে একটা প্রতিষ্ঠানে একটা মানে সফটওয়্যার অনেকেই ব্যবহার করে, সেটা ছাত্ররাও ব্যবহার করতে পারে, টিচাররাও ব্যবহার করতে পারে, আবার কর্মচারীরাও ব্যবহার করতে পারে। এখন এক একজনের এক্সপেকটেশন বা এক একজনের অ্যাক্সেসিং এরিয়া এক এক রকম, তো সেই ক্ষেত্রে তাদের ওই ইউজারের ধরন অনুযায়ী ইউজার ইন্টারফেস তৈরি করা হয়। এগুলো ভিউ লেভেল। তো এখানে একটি ভিউ লেভেলের একটা উদাহরণ দেওয়া হলো, যেখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন সিস্টেম নামে একটা ইউআই মানে ইউজার ইন্টারফেস দেখানো হচ্ছে, যেখানে হয়তো বা একজন কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্লার্ক বা রেজিস্ট্রার বসে ছাত্রছাত্রীদের নাম, রোল নাম্বার, ডিটেলস ইত্যাদি এন্ট্রি করবে, এবং এই ইন্টারফেসের মাধ্যমে সহজেই একটা সিস্টেমের সাথে অর্থাৎ ওই তাদের যে নিজস্ব সফটওয়্যার আছে তার সাথে কমিউনিকেট করবে। তারপরে এখানে ডাটা অ্যাবস্ট্রাকশনের 3টা লেভেলকে ব্লক ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে, যেখানে সর্বনিম্ন স্তরটা হলো ফিজিক্যাল লেয়ার, তারপরে লজিক্যাল লেয়ার, তারপরে ভিউ লেয়ার,
এবং ভিউ লেয়ারে দেখা যাচ্ছে কি যে একাধিক ভিউ এখানে আছে, 1 থেকে n পর্যন্ত ভিউ থাকতে পারে। তো এরকম এখানে বলা হচ্ছে কি যে 3 লেভেলস অফ ডাটা অ্যাবস্ট্রাকশন। তারপরে আসি ডাটাবেজ ইনস্ট্যান্স। কোনো নির্দিষ্ট মুহূর্তে ডাটাবেজে জমাকৃত ডাটার সংগ্রহকে ডাটাবেজ ইনস্ট্যান্স বলে। একে কারেন্ট সেটও বলা হয়। যেমন এখানে একটা টেবিল দেখানো হয়েছে যেখানে একটি রেকর্ড এখানে এন্ট্রি করা হয়েছে। যেই রেকর্ডটি যদি একটা নিশ্চয়ই একটা নির্দিষ্ট সময়ে এন্ট্রি করা হয়েছে, সেই কারণে ওই সময়ের জন্য এই রেকর্ডগুলাকে বলা হয় ইনস্ট্যান্স। অর্থাৎ ওই একটা নির্দিষ্ট মুহূর্তে যেহেতু এই ডাটাগুলা জমা হয়েছে, তাহলে অতএব এই ডাটাগুলাকে ওই মুহূর্তের ইনস্ট্যান্স হিসেবে ধরে নেওয়া হয়। তারপরে ডাটাবেজ স্কিমা। ডাটাবেজের সামগ্রিক ডিজাইনকে ডাটাবেজ স্কিমা বলা হয়, যা কিভাবে একটি ডাটাবেজ তৈরি হবে তার টেমপ্লেট হিসাবে কাজ করে থাকে। অর্থাৎ স্কিমা এখানে বলা হচ্ছে কি, স্কিমা একটা ডিজাইন, অর্থাৎ একটা ডিজাইন, সেই ডিজাইন দেখে যিনারা ডাটাবেজ ডেভেলপ করে বা ডিজাইন করে তিনারা স্কিমা দেখে সেটাকে একটা টেমপ্লেট হিসাবে নিয়ে সেটা দিয়ে সহজেই একটা ডাটাবেজ তৈরি করতে পারে। এখানে একটা চিত্র দেখানো হয়েছে যেটা একটা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের আভ্যন্তরীণ টেবিলগুলোর মধ্যে রিলেশনশিপের একটা স্কিমা দেখানো হয়েছে। তো একজন ডাটাবেজ ডিজাইনারকে বা ডাটাবেজ ডেভেলপারকে যদি দেওয়া হয় যে এইটা দিয়ে একটা ডাটাবেজ ডেভেলপ করার জন্য, তাহলে সহজেই কিন্তু সে ওই ডাটাবেজটা ডেভেলপ করতে পারবে। কারণ এখানে এইগুলা হলো প্রত্যেকটা টেবিল, এবং এই টেবিলগুলোর সাথে যে একটার সাথে আর একটার কি লিঙ্ক আছে সবই এখানে ডিটেলস দেওয়া আছে। তো এই ডিজাইনটা একজন ডিজাইনার পেলে সহজেই সে ডাটাবেজটা তৈরি করতে পারবে। এটাই হলো স্কিমার কাজ। তারপরে ডাটাবেজ সিস্টেমের বেশ কয়েকটি স্কিমা রয়েছে, অ্যাবস্ট্রাকশনের স্তর অনুসারে তা বিভক্ত। ফিজিক্যাল স্কিমা, এটি ডাটাবেজ ডিজাইনের বাস্তব পর্যায়ের অর্থাৎ ফিজিক্যাল লেভেল বর্ণনা করে। আবার লজিক্যাল স্কিমা, এটি ডাটাবেজ ডিজাইনের যৌক্তিক স্তরকে বর্ণনা করে। ভিউ স্কিমা, এটি ডাটাবেজের ভিউ স্তর বর্ণনা করে। এখানে চিত্রে দেখা যাচ্ছে যে 3টা স্তরের স্কিমা দেখানো হয়েছে, ফিজিক্যাল স্কিমা, লজিক্যাল স্কিমা এবং ভিউ। এখন ফিজিক্যাল স্কিমাটা যদি থাকে, অর্থাৎ ফিজিক্যাল লেয়ারের ডিজাইনটা যদি থাকে, একজন অ্যাডমিনিস্ট্রেটর সহজেই ফিজিক্যাল লেয়ারটাকে বাস্তবায়ন করতে পারবে। আবার এখানে একটা স্টুডেন্ট টেবিলের চিত্র দেখানো হলো, অর্থাৎ স্কিমা দেখানো হলো, যে স্কিমা থেকে সহজেই একজন প্রোগ্রামার একটা টেবিল তৈরি করতে পারবে এবং সে সেটার জন্য সহজেই কোডিং করতে পারবে যদি এরকম ডিজাইন থাকে। আবার ভিউ লেভেলে যদি প্রত্যেকটা ভিউয়ের স্কিমা তৈরি করা থাকে, তাহলে যিনি ইউআই ডিজাইন করে অর্থাৎ ইউজার ইন্টারফেস ডিজাইন করে, তিনি সহজেই এইগুলা দিয়ে ওই ইন্টারফেসগুলা তৈরি করতে পারবে। এবং ভিউ লেভেলে একাধিক ভিউ থাকে, যার কারণে এই একাধিক স্কিমা থাকতে পারে। কখনো কখনো তাদেরকে সাব স্কিমাও বলা হয়, যা ডাটাবেজের বিভিন্ন চিত্র বর্ণনা করে। অর্থাৎ এই যে ভিউ লেভেলে যদি একাধিক স্কিমা থাকে, সেগুলাকে সাব স্কিমাও বলা হয়। তো এই হলো স্কিমার প্রকারভেদ। তারপরে আসি ডাটাবেজ অবজেক্ট। ডাটাবেজ অবজেক্ট হলো একটি ডাটা স্ট্রাকচার যা ডাটা স্টোর বা রেফারেন্স হিসাবে ব্যবহার করা হয়। ডাটা স্টোর মানে হলো যেখানে ডাটা রাখা থাকে, আর রেফারেন্স মানে হলো যেখানে ডাটা রাখা থাকে না, তবে ডাটা অর্থাৎ ডাটার অ্যাড্রেসগুলো রাখা থাকে, এরকম কিছু বোঝাচ্ছে।
তো এইগুলা অর্থাৎ ডাটাবেজ অবজেক্ট হলো একটা ডাটা স্ট্রাকচার যেখানে ডাটা রাখা থাকে। আর একটি সর্বাধিক সাধারণ অবজেক্ট হলো টেবিল, যেটা সবচেয়ে মানে সাধারণ, সবচেয়ে ওয়েল নোন অবজেক্ট, সেটা হলো টেবিল। আর অন্যান্য অবজেক্টগুলি হলো কোয়ারি, ইন্ডেক্স, ফর্ম, রিপোর্ট এবং আরও অনেক কিছু। তো এখানে মূলত যে অবজেক্টের কথা বলা হচ্ছে সেটা হলো ডাটাবেজ অবজেক্ট। আর সাধারণভাবে অবজেক্ট বলতে আমরা জানি যে অবজেক্ট হলো একটা এন্টিটি বা সত্তা যার দুইটা অংশ, একটা হলো কোড, আরেকটা অংশকে বলা হয় ডাটা। তো সেটা হলো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, কিন্তু ডাটাবেজের ক্ষেত্রে অবজেক্টগুলো হলো এগুলা, এই যে ফর্ম, রিপোর্ট, কোয়ারি, ইন্ডেক্স এবং টেবিল, এগুলাকেই অবজেক্ট বলা হয়। তারপর আসি ডাটা টাইপ। ডাটা টাইপ কোনো কিছুর মান, যেমন সংখ্যা, শব্দ, ছবি, ভিডিও, অডিও, পরিমাপ, পর্যবেক্ষণ, যা কেবলমাত্র জিনিসের বিবরণ ইত্যাদি, এগুলো হলো, অর্থাৎ ডাটা হলো কোনো কিছুর মান। তারপরে ডাটা বেজের ডাটা টাইপ হলো স্টোরেজ ফরম্যাট, অর্থাৎ যেখানে ডাটা জমা হবে তার ফরম্যাট, এবং যা ভিন্ন প্রকারের বা পরিসরের মান ধরে রাখতে পারে, অর্থাৎ যেখানে ওই ডাটাগুলার বিভিন্ন টাইপ থাকবে এবং সেই ডাটাগুলার সাইজ দেওয়া থাকবে, অর্থাৎ সেটা তার দৈর্ঘ্যটা কতটুকু হবে সেটা এখানে দেওয়া থাকবে। যেমন বিভিন্ন প্রকার ডাটা টাইপ: ইন্টিজার, ভেরিয়েবল, ক্যারেক্টার, যেটাকে সংক্ষেপে বার্কচার বলা হয়, মেমোরি, ফ্লোটিং পয়েন্ট নাম্বার, ডেট অ্যান্ড টাইম, বাইনারি, বুলিয়ান ভ্যালুস, টাইম স্ট্যাম্প এবং আরও অনেক কিছু। এগুলা হলো ডাটা টাইপের উদাহরণ। এইখানে একটা টেবিল তৈরির সময় দেখানো হয়েছে যে কিভাবে একটা ডাটা ফিল্ডের ডাটা টাইপ ডিক্লেয়ার করা হয়। সেখান থেকে দেখা যাচ্ছে কি যে অনেক ধরনের ডাটা টাইপ এখানে রয়েছে। প্রথমে ইন্টিজার মানে সংখ্যাসূচক মান, বারচার মানে হলো ক্যারেক্টার টাইপ ডাটা, টেক্সট মানে হলো প্যারাগ্রাফ টাইপের যদি কিছু লেখা লাগে সেরকম, ডেট মানে ডেট টাইম লেখার জন্য, তারপরে নিউমেরিক, ভ্যালুটিনি ইত্যাদি, আরও বিশাল অনেক কিছু এখানে রয়েছে। তো এরকম তা গেল ডাটা টাইপ। তারপরে আসি ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ। ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ হলো এমন একটি বিশেষ ধরনের ভাষা যা ডাটাবেজ তৈরি এবং রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার হয়, অর্থাৎ এটা বিশেষ ধরনের ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে ডাটাবেজ তৈরি করা এবং ডাটাবেজ রক্ষণাবেক্ষণ বলতে ডাটাবেজে ডাটা রাখা, ডাটাবেজ থেকে ডাটা নিয়ে আসা, ডাটাবেজকে ডিলিট করা ইত্যাদি বোঝায়। এটি মূলত দুই প্রকার: ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ এবং ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। তো ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজটা কি? ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজটা হলো ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ দ্বারা ডাটাবেজ স্কিমাকে বাস্তবায়ন করা হয়, অর্থাৎ ডিজাইনাররা যখন একটা ডাটাবেজের স্কিমা ডিজাইন করে দেয়, সেই স্কিমাটাকে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বাস্তবায়ন করা হয়। যেমন টেবিল তৈরি করা, টেবিলকে পরিবর্তন করা বা অল্টার করা, তারপরে টেবিলকে বাদ দিয়ে দেওয়া মানে ডিলিট করা মানে ড্রপ করা, এবং তাদের মধ্যে সম্পর্ক তৈরি করা, অর্থাৎ টেবিলগুলোর মধ্যে সম্পর্ক তৈরি করা। তারপরে আসি, এখানে ডিডিএল এর কাজের তালিকা দেওয়া হলো। যেমন ক্রিয়েট, এটা একটা ডিডিএল কমান্ড, অল্টার একটা ডিডিএল কমান্ড, ড্রপ একটা কমান্ড, ট্রাঙ্কেট একটা কমান্ড, কমেন্ট এটা একটা কমান্ড, রিনেম একটা কমান্ড। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা কমান্ড দেওয়া হয়েছে। তো এইখানে ট্রাঙ্কেটটা কি? একটি টেবিল থেকে সমস্ত রেকর্ড রিমুভ করা এবং রেকর্ডগুলোর জন্য মেমোরিতে যে বরাদ্দ করা জায়গা থাকে সেগুলোও রিমুভ করা। তারপরে কমেন্ট মানে হলো ডাটা ডিকশনারি কমেন্ট যুক্ত করতে ব্যবহার হয়। তারপরে রিনেম কোনো অবজেক্টের নাম পরিবর্তন করা। ওইগুলা তো কমন যেগুলা বলা হয়েছে। তারপরে এখানে একটা উদাহরণ হিসাবে দেখানো হয়েছে যে কিভাবে একটা এসকিউএল কমান্ডের মাধ্যমে ডিডিএল স্টেটমেন্টটি ডিপার্টমেন্ট নামে একটি টেবিল তৈরি করে। তো কমান্ডটি কি? ক্রিয়েট টেবিল, তারপরে টেবিলের নাম, তারপরে ব্র্যাকেটের ভিতরে টেবিলের ফিল্ড, অর্থাৎ ডিপার্টমেন্ট নেম,
এটা হলো ক্যারেক্টার টাইপ, বিল্ডিং ক্যারেক্টার টাইপ, বাজেট নিউমেরিক্যাল টাইপ, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে সেমিকোলন। তো এটা হলো একটা টেবিলের ডিডিএল সিনট্যাক্স। তারপরে আসি ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ দ্বারা ডাটাবেজে ডাটা ইনসার্ট, আপডেট এবং ডিলিট করার মতো কার্য সম্পাদন করা হয়। অর্থাৎ এখানে ডিএমএল এর কাজের তালিকা দেওয়া হলো এখানে। এটা ডিএমএল অর্থাৎ জাস্ট ডাটা ম্যানিপুলেট করবে। অর্থাৎ ম্যানিপুলেট মানে কি, যেমন ডিলিট করা, আপডেট করা, ডাটা নিয়ে কাজ করা। টেবিল ক্রিয়েট করার পরে ডাটা যখন টেবিলে রাখা হয় তারপরে হলো ডিএমএল এর কাজ। তো এখানে কাজগুলা কি, সিলেক্ট করা অর্থাৎ ডাটাবেজ থেকে ডাটা নিয়ে আসা, ইনসার্ট করা মানে ডাটাবেজে ডাটা রাখা, আপডেট করা মানে কি ডাটাবেজে কোনো ডাটার পরিবর্তন করা, ডিলিট করা মানে টেবিল থেকে কোনো ডাটা ডিলিট করে দেওয়া, তারপরে মার্জ করা, তারপরে আপসেট করা মানে আপসেট অপারেশন মানে ইনসার্ট অর আপডেট দুটো একসাথে করা, তারপরে কল একটি পিএল এসকিউএল অথবা জাভা সাব প্রোগ্রামকে কল করে, তারপরে এক্সপ্লেইন প্ল্যান অর্থাৎ এটি ডাটা এর অ্যাক্সেস পাথ বর্ণনা করে, কিভাবে ডাটাটাকে অ্যাক্সেস করা হবে সেই পাথ বর্ণনা করে। লক টেবিল এটি কনকারেন্সি কন্ট্রোল করে থাকে। কনকারেন্সি মানে কি, একসাথে বহু ব্যবহারকারী যাতে ব্যবহার করতে পারে সেই ব্যাপারে এই কমান্ডটি কাজ করে। তো এখানে মূলত এগুলাই ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের বিভিন্ন কমান্ড। তো এখানে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের দুইটা উদাহরণ দেওয়া হয়েছে। প্রথমটি হলো একটি ইতিহাস বিভাগের একজন ইন্সট্রাক্টরের নাম খুঁজে বের করতে হবে। তো সেটার কমান্ডটা কি, যে এটার জন্য কি করতে হবে, ডাটাবেস থেকে ডাটা রিট্রাইভ করতে হবে। তা রিট্রাইভ করতে গেলে যে কমান্ডটা সেটা হলো সিলেক্ট। তো সিলেক্ট লিখে তারপরে ইন্সট্রাক্টর ডট নেম অর্থাৎ ইন্সট্রাক্টরের নাম, ফ্রম কোন টেবিল থেকে, ইন্সট্রাক্টর টেবিল থেকে, হোয়ার ইন্সট্রাক্টর ডট ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু হিস্টোরি অর্থাৎ হিস্টোরি ডিপার্টমেন্টের ওই ইন্সট্রাক্টরের নাম প্রদর্শন করবে। তারপরে আরও একটি উদাহরণ, যেখানে এমন একজন প্রশিক্ষক যার ডিপার্টমেন্টাল বাজেট হলো $95,000, এই ধরনের ইন্সট্রাক্টরের আইডি এবং ওই ডিপার্টমেন্টের নাম বের করতে হবে। তো সেটার জন্যও সিলেক্ট কমান্ড ব্যবহার করা হয়েছে। সিলেক্ট ইন্সট্রাক্টর ডট আইডি ডিপার্টমেন্ট নেম, কোথা থেকে, ফ্রম ইন্সট্রাক্টর টেবিল এবং ডিপার্টমেন্ট টেবিল থেকে। হোয়ার ইন্সট্রাক্টর ডট ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু ডিপার্টমেন্ট নেম, যেখানে ইন্সট্রাক্টরের ডিপার্টমেন্ট নেম এবং ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট নেম এক হবে এবং থাকতে হবে এখানে, যেহেতু শর্ত দুইটা। ডিপার্টমেন্ট ডট বাজেট ইজ গ্রেটার দেন 95,000 অর্থাৎ এই দুইটা শর্ত যদি ফুলফিল হয় তাহলেই কেবল ওই ইন্সট্রাক্টরদের আইডি এবং তাদের ডিপার্টমেন্ট নাম শো হবে। তো এখানে এই দুইটা হলো ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের কোয়েরি কমান্ড। তারপরে আসি ডাটা ডিকশনারি কি। ডাটা ডিকশনারি হলো মেটাডাটা সঞ্চয় করার ডাটা ডিকশনারি হলো মেটাডাটা সঞ্চয় করার জন্য তৈরি একটি ডাটাবেস। অর্থাৎ মেটাডাটা যেখানে সঞ্চয় থাকবে সেই জায়গাটাকে বলা হচ্ছে ডাটা ডিকশনারি, অর্থাৎ মেটাডাটা সঞ্চয়ের একটা ডাটাবেস। মেটাডাটা হলো যেখানে টেবিলে স্ট্রাকচার সম্পর্কিত তথ্য জমা থাকে। তাহলে মেটাডাটাটা কি, যেখানে টেবিলে স্ট্রাকচার জমা থাকে। সাধারণভাবে ডাটা ডিকশনারিতে নিম্নলিখিত তথ্যগুলি জমা থাকে: সমস্ত ডাটাবেস টেবিল এবং তাদের স্কিমার নাম, ডাটাবেজের সমস্ত টেবিল সম্পর্কে বিস্তারিত, টেবিল সম্পর্কে বাস্তব তথ্য, টেবিলের কনস্ট্রেন্ট যেমন প্রাইমারি কি, অ্যাট্রিবিউট, ফরেন কি ইত্যাদি, ডাটাবেজের ভিউ সম্পর্কে যা দৃশ্যমান তথ্য ইত্যাদি থাকে। এখানে কি বলা হয়েছে, ডিডিএল অন্যান্য যে কোনো প্রোগ্রামিং ভাষার মতো ইনপুট হিসাবে কিছু নির্দেশাবলী বা বিবৃতি পায় এবং কিছু আউটপুট উৎপন্ন করে। ডিডিএল এর আউটপুট ডাটা ডিকশনারিতে রাখা হয়, যার মধ্যে
মেটাডাটা থাকে, অর্থাৎ এই যে ডিডিএল এর আউটপুট, যেটা ইনপুট দেওয়ার পরে যেটা আউটপুটটা পাওয়া গেল, সেই আউটপুটটা কোথায় রাখা হয় তাহলে ডাটা ডিকশনারি মেটাডাটার মধ্যে। অর্থাৎ মূলত ডাটাগুলা কোথায় থাকে? মেটাডাটার মধ্যে, আর মেটাডাটাগুলা থাকে ডাটা ডিকশনারির মধ্যে। এবং এটা কি একটা ডিএমএল এ ইনপুট দেওয়ার পরে, অর্থাৎ ডিএমএল এ যখন ইনপুট দেওয়া হয় তার মানে কি দাঁড়ালো, যে ডিএমএল ডাটা পাচ্ছে। ডাটা কখন পাচ্ছে? যখন সেটা ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এক্সিকিউট করা হচ্ছে। তাহলে এখানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা হয়েছে। তারপরে ডাটা ডিকশনারিকে কেবলমাত্র ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম দ্বারা অ্যাক্সেস করা এবং আপডেট করা হয়। এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো যে ডাটা ডিকশনারিকে কোনো নিয়মিত ব্যবহারকারী, মানে রেগুলার ব্যবহারকারী যারা, সাধারণ ইউজার যারা, তারা কিন্তু এটা অ্যাক্সেস করতে পারে না। এটা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম দ্বারা অটোমেটিক্যালি আপডেট করা হয়। প্রকৃত ডাটা পড়া বা সংশোধন করার আগে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ডাটা ডিকশনারির পরামর্শ নেয়, অর্থাৎ ডাটা ডিকশনারির পরামর্শেই, অর্থাৎ ডাটা ডিকশনারির সাথে কমিউনিকেট করে রিড করা এবং সংশোধন করার কাজটা সম্পন্ন করে থাকে। তো এখানে একটা উদাহরণ দেওয়া হলো যে এমপ্লয়ি টেবিল, যার 4টা ফিল্ড রয়েছে এবং যেখানে একটি রেকর্ড রয়েছে। তো এই রেকর্ডটাকে যদি ডাটা ডিকশনারিতে কনভার্ট করা হয় তাহলে এরকম দেখা যাবে, যেমন ফিল্ড নেম, এই নামগুলা এইখানে দেখা যাচ্ছে। তারপরে এদের ডাটা টাইপ, কোন টাইপের ডাটা এখানে লিস্টে দেখা হচ্ছে। তারপরে সাইজ, এইগুলার সাইজ কত হবে, ডাটার সাইজ দেখানো হচ্ছে। ডেসক্রিপশন, কোনটার কি মিনিং সেটা এখানে বলা হচ্ছে। তারপরে এক্সাম্পল, এখানে এক্সাম্পল হিসাবে এই যে ডাটাগুলা এখানে দেওয়া হয়েছে। তো এইভাবে একটা টেবিল ডাটা ডিকশনারিতে মেটা ডাটা হিসাবে টেবিল আকারে জমা হয়ে যায়। তারপরে আসি প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ হলো এমন একটা যে ল্যাঙ্গুয়েজ যেটা কিনা এক সেট ধারাবাহিক নির্দেশের সমষ্টি, যেখানে একজন ব্যবহারকারীকে অবশ্যই বলতে হয় সে কোন ডাটা চাচ্ছে এবং সে কিভাবে ডাটাগুলো পেতে পারে। এবং এটা হলো প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অবশ্যই তাকে বলে দিতে হবে সে কিভাবে ডাটাগুলো পাবে এবং কোন ডাটাগুলো পাবে। আর ডিক্লারেটিভ বা নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ হলো স্ট্রাকচারাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেখানে একজন ব্যবহারকারীকে শুধুমাত্র বলতে হয় যে সে কোন ডাটা চাচ্ছে, কিন্তু এটা বলতে হয় না যে সে কিভাবে ডাটাগুলো পেতে পারে। অর্থাৎ এটা হলো এসকিউএল কমান্ড, আর এইগুলা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এখানে পার্থক্য দেখানো হয়েছে যে প্রসিডিউরাল এবং নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য। এটা কমান্ড ভিত্তিক ভাষা, এটা হলো ফাংশন ভিত্তিক ভাষা। এটা ধারাবাহিক কমান্ড সম্পাদনের মাধ্যমে কাজ করে, এটা ফাংশনগুলো সম্পাদনের মাধ্যমে কাজ করে। এটা একটু জটিল, এটা অনেকটা সহজ। এটা ডাটা টাইপ এবং মান রিটার্ন করে না, এটা ডাটা টাইপ এবং মান উভয়ই রিটার্ন করে। এটি উচ্চ দক্ষতা সম্পন্ন, এটি তুলনামূলকভাবে কম দক্ষতা সম্পন্ন। এটি সাইজের বড় এবং এটা প্রোগ্রামের সাইজ অনেক ছোট। এটি জটিল অ্যাপ্লিকেশনের জন্য উপযুক্ত নয়, এটি জটিল অ্যাপ্লিকেশনের জন্য উপযুক্ত। ইটারেটিভ লুপ এবং রিকারসিভ কল উভয়ই ব্যবহার হয়, এটা শুধু রিকারসিভ লুপের জন্য কল করা হয়। তারপরে আসি ডাটা মডেল। ডাটা মডেলটা হলো কিছু কনসেপচুয়াল টুল বা তথ্যীয় টুল যা ডাটা রিলেশনশিপ, ডাটা সিমেন্টিক এবং কনসিস্টেন্স বর্ণনা করে। ডাটা মডেল ফিজিক্যাল, লজিক্যাল এবং ভিউ লেভেল, এই তিনটি লেভেলে একটি ডাটাবেজের ডিজাইনকে বর্ণনা করে। এই তিনটা লেভেলেই ডাটাবেজের ডিজাইনকে বর্ণনা করে। ডাটা মডেল 4 প্রকার: রিলেশনাল মডেল, এন্টিটি রিলেশনশিপ মডেল, অবজেক্ট বেস মডেল, সেমি স্ট্রাকচার ডাটা মডেল। রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হলো রিলেশনাল মডেলের বাস্তব চিত্র, অর্থাৎ রিলেশনাল মডেলকেই রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে ইমপ্লিমেন্ট করা হয়। তারপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো রিলেশনাল অ্যালজাবরা, হলো তথ্যীয় প্রসিডিউরাল ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এটা হলো তথ্যীয় প্রসিডিউরাল। আর এটা হলো রিলেশনাল ক্যালকুলাসটা হলো তথ্যীয় নন প্রসিডিউরাল, অর্থাৎ এটা হলো কনসেপচুয়াল প্রসিডিউরাল ডিএমএল, আর এটা হলো
নন প্রসিডিউরাল ডিএমএল। এসকিউএল হলো রিলেশনাল অ্যালজাবরা এবং ক্যালকুলাসের বাস্তব চিত্র, অর্থাৎ রিলেশনাল অ্যালজাবরা এবং ক্যালকুলাস এইগুলো হলো থিওরিটিক্যাল কথাবার্তা, এটাকে বাস্তবায়নের জন্য হয় এসকিউএল, বাস্তবায়ন করা হয় এসকিউএল কমান্ডের মাধ্যমে। তারপরে আসি পার্থক্য। এটি ডাটা ফাইল প্রসেসিং সিস্টেম এবং ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের পার্থক্য। এখানে বলা হচ্ছে যে ফাইল প্রসেসিং সিস্টেম ডাটা ফাইল নিয়ে কাজ করে, এটা হলো ডাটাবেজ নিয়ে কাজ করে। আর এটা ফাইলগুলো হার্ড ডিস্কে জমা থাকে, এগুলা ডাটা ফাইলগুলা ডাটাবেজে জমা থাকে। প্রোগ্রাম লিখে কাজ করতে হয়, এটাতে কোয়েরি অপারেশন দ্বারা কার্য সম্পন্ন করা হয়। ডাটা রিডান্ডেন্সি বেশি, এখানে ডাটা রিডান্ডেন্সি বেশি, অর্থাৎ ডাটা ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এখানে থাকে না। আর ইনকনসিস্টেন্সি হয়, ডাটা ইনকনসিস্টেন্সি বেশি, এখানে ডাটা কনসিস্টেন্ট হয়, অর্থাৎ এখানে অসামঞ্জস্যতা তৈরি হয়, এখানে সামঞ্জস্যতাপূর্ণ হয়। ব্যাকআপ এবং রিকভারি সিস্টেম ভালো নয়, এটা শক্তিশালী ব্যাকআপ এবং রিকভারি সিস্টেম রয়েছে। এটি ছোট প্রতিষ্ঠান বা একক ব্যবহারকারীদের জন্য উপযুক্ত, এটি মাঝারি থেকে বড় ধরনের প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত। তারপরে উদাহরণস্বরূপ এনটিএফএস ইএক্সটি, আর এটার উদাহরণ হলো মাইএসকিউএল, ওরাকল, এসকিউএল সার্ভার। এটার সিকিউরিটি কম, এটার সিকিউরিটি ভালো, এটা সেন্ট্রালাইজেশন সম্ভব নয়, এটা সেন্ট্রালাইজেশন করা যায়। ফাইল সিস্টেমটি ডাটার অ্যাবস্ট্রাকশন ভিউ তৈরি করে না, এটা অ্যাবস্ট্রাকশন ভিউ তৈরি করে। ডাটা কনকারেন্ট অ্যাক্সেস সম্ভব নয়, অর্থাৎ একাধিক ব্যবহারকারী অ্যাক্সেস করতে পারে না, এটা একাধিক ব্যবহারকারী অ্যাক্সেস করতে পারে। ডাটার স্বাধীনতা নাই, ডাটার স্বাধীনতা রয়েছে, অর্থাৎ একজন ব্যবহারকারী শুধু তার নির্দিষ্ট ইয়াটুকু অ্যাক্সেস করতে পারে। অ্যাকচুয়ালি ডাটা কোথায় স্টোর হয়ে আছে, কিভাবে আছে, কোন লোকেশনে আছে, এগুলা জানা থাকে না, যার কারণে ডাটা স্বাধীনতা বা ইন্ডিপেন্ডেন্সি ঠিক থাকে। এইগুলো পার্থক্য। তারপরে আসি সুবিধা অসুবিধা। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধা, তুলনামূলক কম জায়গা দখল করে, এটা হলো সুবিধা। রিডান্ডেন্সি হ্রাস করে। তারপরে ডাটা ইন্টিগ্রিটি, সিকিউরিটি এবং ধারাবাহিকতা ঠিক রাখে। শক্তিশালী ব্যাকআপ এবং রিকভারি সিস্টেম রয়েছে। কনকারেন্সি কন্ট্রোল করা যায়। ডাটার স্বাধীনতা রয়েছে। পারফরমেন্স ভালো। তারপরে বড় আকারের মেমোরি প্রয়োজন, সময় খরচ বেশি হয়, উচ্চ গতির প্রসেসরের প্রয়োজন হয়, ডাটা রূপান্তর খরচ বেশি। বিভিন্ন কারণে ডাটাবেজ ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেমন কোনো কারণে যদি বিদ্যুৎ চলে যায় তাহলে ডাটাবেজ ধ্বংস হয়ে যেতে পারে। ব্যয়বহুল, সিস্টেমটি জটিল, ধ্বংস হওয়ার কারণে সিস্টেমে উচ্চতর প্রভাব পড়ে, অর্থাৎ কোনো কারণে যদি ডাটাবেজটি ধ্বংস হয়ে যায় তাহলে ওই সফটওয়্যারটা অকেজ হয়ে যায়। তো পরিশেষে বলবো যে তোমাদের অ্যাটেন্ডেন্স কাউন্ট করা হয়, তোমরা সেজন্য কমেন্ট বক্সে রোল নাম্বার এবং প্রতিষ্ঠানের নাম লিখবা। এবং তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হলো যে ডিডিএল এবং ডিএমএল এর প্রত্যেকটি কমান্ড দ্বারা এসকিউএল কোয়েরি অপারেশন তৈরি করে নিচের ইমেল অ্যাড্রেসে আগামী ক্লাসের আগে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটা জমা দিবা। অর্থাৎ যে ডিএমএল এবং ডিডিএল দিয়ে যে কমান্ডগুলোর আলোচনা হয়েছে, কাজগুলো আলোচনা করে, সেগুলোর প্রত্যেকটারই একটা করে মিনিমাম উদাহরণ দিয়ে তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিবা এই অ্যাড্রেসে। পরিশেষে যারা আজকে নতুন তাদের উদ্দেশ্যে বলি যে www.skills.gov.bd এই সাইটে ঢুকলে পরে তোমরা আমাদের এই লেকচারগুলা দেখতে পাবা। তো আজকে তাহলে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য আগামী সপ্তাহে হাজির হব ইনশাল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।